আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচইসি আমাদের সুপার স্পেশাল জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রোগ্রামের আজকে আমরা সুপার স্পেশাল 3 নাম্বার লেকচার উপস্থিত। আজকে আমাদের স্পেশাল 3 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের স্পেশাল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের ব্যাখ্যা। তো চল আমরা মূল আলোচনা শুরু করি। আমরা গত 2টা ক্লাসে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করেছিলাম, ক আর খগুলো দেখেছিলাম। আজকে আমরা পরবর্তীগুলো দেখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকটা খুশি, কারণ আজকে মোটামুটি এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচের সায়েন্স, কমার্স, আর্টস সবাইকেই অফলাইনে পড়াটা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই রেসপন্স করছো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়াটা জমাও দিয়েছো এবং অবশ্যই অনেকে আবার পড়ার জন্য চেষ্টা করতেছো। মহান আল্লাহর রহমতে আমাদের এই অফলাইনের স্পেশাল সিস্টেম, বাংলাদেশের যে কোনো প্রান্তে তুমি থাকো, অফলাইনে ইনশাল্লাহ আমার স্পেশাল যে সাপোর্ট, সেই সাপোর্ট মতো পড়তে পারবে ইনশাল্লাহ। তো অফলাইনের পড়াটার সিস্টেমটা মোটামুটি তোমরা জানো। আমি তো যে ক্লাস নিচ্ছি এই মুহূর্তে, এটা হচ্ছে অনলাইন সিস্টেম। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করব। আমি বলতেছি ফাহিম, তাড়াতাড়ি শুরু করব, কথাটা একটু শেষ করে নিই। কথাটা হচ্ছে যে এই অনলাইন সিস্টেমে যে ক্লাসটা আমি করাচ্ছি, এই ক্লাসটা তো মোটামুটি তোমরা করতেছো রেগুলার, এবং অফলাইনে আমি যে তোমাদের পড়াটা দিয়েছি সেই পড়াটা তোমরা কষ্ট করে রেগুলার খাতায় লিখে রাত 12টার মধ্যে আমাকে জমা দিবা, তাহলেই হয়ে যাবে। আর আমি আশা করব এখন থেকে নিয়মিত সবাই অফলাইনে পড়াটা কমপ্লিট করবা। অনলাইনে যে আমি ক্লাসটা করাই সেই ক্লাস তো করবাই, এবং অফলাইনে পড়াটাও ইনশাল্লাহ কমপ্লিট করবা, কম বেশি যাই হোক কমপ্লিট করবা। আমি প্রত্যেক দিন রাত্রের দিকে সবার যে খাতাটা আছে চেক করে মার্ক করব এবং চেষ্টা করব এটা আপলোড করার জন্য। তো যাই হোক, আমি বিষয়টা বুঝাতে বললাম, তোমরা একটু চেষ্টা করো আজকে থেকে সিরিয়াসলি এটা করার জন্য। তো আমরা এখন আলোচনা করব আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেইগুলা। আমরা গত লেকচারে মোটামুটি 11 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি পর থেকে যাই, তো একটু ওয়েট করে আমি বে করতেছি। আমাদের প্রথম অধ্যায় আলোচনা হচ্ছিল, সেটা ছিল বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। তো আমরা চেষ্টা করব আস্তে আস্তে বেসিক অনুযায়ী বুঝে এগুলো সলভ করতে। একটু ওয়েট, আমি একটু ঠিক করে নিই। আর একটা কথা, আমাদের আজকের প্রথম লিঙ্কটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, একটু সমস্যার কারণে আর কি আমরা লিঙ্কটা কেটে যাওয়াতে একটু লেট হয়েছে, আদারওয়াইজ আমরা তাড়াতাড়ি শুরু করতে পারতাম। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করতে পারবো। লিঙ্ক দেওয়ার মধ্যে 2-3 মিনিটের মধ্যেই আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো পরবর্তী যে প্রশ্ন সেটা আমরা শুরু করতেছি। দেখো, বরিশাল বোর্ড 2024 সালে আসার প্রশ্ন, আমরা জ্ঞানমূলক আর অনুধাবনটা শুরু করি। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কী। তো আমরা জানি বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কাছাকাছি জ্ঞানমূলক প্রশ্ন। আলহামদুলিল্লাহ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ রুহি জয়েন করার জন্য। এবার খেয়াল করো, হ্যাঁ আমরা যাচ্ছিলাম যেখানে, খেয়াল করি। তো বায়ো ইনফরমেটিক্স কি আমরা একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করব। এটা আমার বায়োমেট্রিক্সের মতোই কাছাকাছি। হ্যাঁ, আমি জাস্ট একটু সংজ্ঞাটা পড়ি। বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং ঠিক আছে, যার নেটটা একটু সমস্যা, তার দেখতে সমস্যা হবে, একটু কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখবা। আর ক্লাস রেকর্ড চলতেছে, পরবর্তীতে দেখে নিবা। তো সবাইকে বলতেছি একটু মুখস্থ করবা। বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে গঠিত একটা সংস্থা, একটা বিষয়, যেখানে জীববিজ্ঞানের বিভিন্ন প্রকার ডেটা নিয়ে কাজ করা হয়, ডেটা সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয় এবং সেগুলো ব্যাখ্যা প্রদান করা হয়। জাস্ট এই লাইনটা, লাস্টের যে লাইনটা আছে, এই লাইনটা একটু মুখস্থ করবা, তাহলেই মোটামুটি বায়ো ইনফরমেটিক্সের মূল কথাটা বলা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের প্রথম
জ্ঞানমূলকের ব্যাখ্যা, এটা আমাকে জানা, বুঝতে পারলা কিনা সবাই? এটা আমাকে কথা বলে জানিও। মোটামুটি চেষ্টা করছো অনেকে জয়েন করতে, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। এটা আমাকে জানাও যে মোটামুটি বুঝতে পারলা কিনা প্রথম যে আমাদের সংজ্ঞাটা ছিল, একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী প্রশ্ন ব্যাখ্যামূলক, সেটা হচ্ছে খ নং, বর্তমানে চিকিৎসকদের পাশাপাশিও যন্ত্র সার্জারির কাজ করছে। এই যে আমাদের কথাটা, এই কথাটা দ্বারা বুঝতে হবে এখানে কি বলছে, ব্যাখ্যা করতে বলছে যে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র কি করতেছে, সার্জারি কাজ করতেছে। এখন তোমরা একটা গেস করো তো, যন্ত্রটা সার্জারি করে, যন্ত্রের নামটা কি হবে? রোবট হতে পারে। এক্সিলেন্ট, রোবট, ভেরি গুড। এটা আমাদের গেস করতে হবে। হ্যাঁ, আমরা তো মানুষ, আমরা অপারেশন করি, সার্জারি করি, কিন্তু মানুষের মতো যারা কাজ করে তারা হচ্ছে রোবট। হ্যাঁ, যন্ত্র, মানুষের মতো যারা কাজ করে তারা হচ্ছে যন্ত্র, আর সেই যন্ত্রের নাম হচ্ছে রোবট। ক্লাসে বাকিরা কথাটা বুঝতে পারছো? এক কথা তোমাকে এটা বুঝায় বলতে হবে যে যন্ত্রটার নাম কি, যন্ত্রটার নাম রোবট। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তো আমাদের এখানে যেই ব্যাখ্যামূলক প্রশ্নের সমাধানে বলতেছে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র অর্থাৎ রোবট সার্জারির কাজ করছে। তো আমাদের এই জায়গার মধ্যে আমরা প্রথমে যদি এই বাক্যটা লিখে দিই তাহলে মোটামুটি হয়ে যায় যে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র অর্থাৎ যন্ত্রের নাম রোবট, রোবট সার্জারি কাজ করছে। যেমন সার্জিক্যাল রোবট দ্বারা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। রোবট দ্বারা কৃত অপারেশনের নির্ভুলতা বেশি এবং কম রক্তক্ষরণ ও ব্যথামুক্ত অপারেশন করা যাচ্ছে। এখানে বলতেছে রোবটের মাধ্যমে যদি আমরা অপারেশন করি তাহলে আমাদের অপারেশনের মধ্যে ভুল হবে খুবই কম, নির্ভুলতা বেশি, মানে ভুলটা খুবই কম, এবং অপারেশন করলে কম রক্তক্ষরণ হবে এবং ব্যথামুক্ত হবে অপারেশন, খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। আমরা যদি মানুষ অপারেশন করি দেখা যাবে কাটাছিটা বেশি করি, একটু বেশি কাটি, একটু কম কাটি, মানে আমাদের মানুষের অপারেশন করতে গেলে দেখা যায় রক্তক্ষরণ বেশি হয়, ব্যথা বেশি পায়, এরকম হয়। কিন্তু রোবট দিয়ে কাজ করলে রোবট একবারে সূক্ষ্ম মাপে কাটে, যার ফলে বেশি কাটা হয় না, রক্তক্ষরণ বেশি হয় না, ব্যথামুক্ত অপারেশন করা যায়। কথা কি বুঝতে পারছো? এতটুকু আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে পরবর্তী, আবার অনেক ক্ষেত্রে ডাক্তারের অপারেশনে রোবট বিভিন্নভাবে কি করতেছে, সহায়তা করছে। এই হচ্ছে আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন। আমরা মোটামুটি এতটুকু লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের যেহেতু জ্ঞানমূলক, অনুধাবনমূলকের মেইন অংশটা হচ্ছে আমার জ্ঞান অংশটা কি বলছে এটা আমাকে বলে দিতে হবে, আর বাকিটা মোটামুটি আমরা যদি সাজায় লিখি তাহলে আমাদের অনুধাবনটা কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো এটা আমাকে জানাও যে এই যে অনুধাবনটা আমরা পড়লাম মোটামুটি বুঝতে পারলা কিনা সবাই? তো এটা আমাদের কমপ্লিট, থ্যাংক ইউ, এটা আমাদের কমপ্লিট। আমরা এখন নেক্সট যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো ইমরান বলছো, খুশি হলাম। এবার ময়মনসিংহ বোর্ড 24 সালে আসা প্রশ্ন জ্ঞানমূলক, নিউরাল নেট কি? এই যে আমাদের কনং যে জ্ঞানমূলক প্রশ্নটা আছে এটা আমাদের একটা ডিফারেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন আমরা তেমন দেখি নেই। তো এটা আমরা চেষ্টা করব একটু মুখস্থ করতে। হ্যাঁ, এখানে কিছু কিছু জ্ঞানমূলক কিছু কিছু অনুধাবন থাকবে যেগুলো আমাদের একটু মুখস্থ নির্ভর, যেগুলো আমাদের আনকমন, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এর মধ্যে এই প্রশ্নটা একটা আনকমন প্রশ্ন যে নিউরাল নেট কি। তো দেখি আমাদের সমাধানে কি বলছে। এখানে বলতেছে নিউরাল নেট হলো ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য, ওয়ালাইকুম আসসালাম, নিউরাল নেট হলো ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য এমন একটি পদ্ধতি যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। হ্যাঁ, ইতিবুড়ো কিছু বলতেছো? না স্যার, এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে, ওইটাই বললাম। হ্যাঁ, ভেরি গুড। আমাদের নিউরাল নেট, আচ্ছা নিউরাল মানে হচ্ছে যে নিউরনের একটা অংশ, আমাদের নিউরন স্নায়ুতন্ত্র। হ্যাঁ, নিউরাল হচ্ছে নিউরনের অংশ, যারা আমরা সায়েন্সে আছি বুঝবো, নিউরনের অংশ। তো নিউরন আমাদের মস্তিষ্কে থাকে। তো নিউরাল নেট এটা আমাদের মস্তিষ্কের মতো কাজ করবে একটা বিষয় বোঝাচ্ছে। এটা মনে রাখবা যে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে যে সিস্টেম তার নামই নিউরাল নেট। সংক্ষেপে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে যে সিস্টেম তার নাম নিউরাল নেট।
আর এখানে কে কাজ করবে, মানে এখানে কি নিয়ে কাজ করবে, ডেটা বা তথ্য নিয়ে কাজ করবে, সিগন্যাল নিয়ে কাজ করবে। এই তথ্যগুলো প্রক্রিয়া করবে, সংরক্ষণ করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় পাস করবে, ইত্যাদি দিয়ে কাজগুলো করবে। তো এই যে আমাদের ডেটাগুলো বা তথ্যগুলোকে প্রসেসিং করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিবে, এই বিষয়গুলো যেই সিস্টেমের মধ্যে কাজ করে তার নামই নিউরাল নেট। ক্লাসের বাকিরা যারা উপস্থিত আছো একটু আমাকে জানাও, রেসপন্স করো, বুঝতে পারলা কিনা। ওকে, থ্যাংক ইউ। নুসরাত খন্দকার চলে গিয়েছিল, আবার জয়েন করছে, খুশি হলাম। আচ্ছা, এরপরে পরবর্তী যে আমার অনুধাবনটা আছে, দেখো কি বলছে, টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। টপ টু ডাউন, টপ টু ডাউন। ওয়ালাইকুম সালাম, তুবার আইসা জয়েন করছো, নিয়মিত ক্লাস করবা, থ্যাংক ইউ। আচ্ছা, টপ টু ডাউন এটার মানে কি তুমি বুঝতে পারো? আমরা মনে হয় আগেও এটা পড়েছিলাম, কিছু কিছু হিন্টস মনে হয় জানা যাবে। টপ টু ডাউনটা আসলে কি? আপ টু ডাউন, ডাউন টু টপ, টপ টু ডাউন, এরকম কিছু একটা বিষয়। টপ টু ডাউন মানে বড় থেকে ছোট, ডাউন টু টপ ছোট থেকে বড়। একটু চিন্তা করো, গেস করো, ক্লাসের মধ্যে দেখি কে বলতে পারো। টপ টু ডাউন, ডাউন টু টপ, এটা মানে কি? সে ধর কোনো একটা জিনিসকে কেটে কোনো কিছুকে বোঝাচ্ছে। হ্যাঁ, এক্সিলেন্ট, হ্যাঁ কেটে দেয়। এখন এই প্রযুক্তির নাম কি? ছোট থেকে বড় করতেছে, বড় থেকে ছোট করতেছে, এই প্রযুক্তির নাম কি? এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, ন্যানো টেকনোলজি, ভেরি গুড। আসলে আমি এটাই জানতে চাচ্ছিলাম। আমরা কিন্তু আগেও একটা পড়েছিলাম যে বড় থেকে ছোট হয়, ছোট থেকে বড় হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়, ন্যানো টেকনোলজি কাজ করে। আমি একটু দেখাচ্ছি, আমরা আগের ক্লাসগুলোতে যে পড়ছিলাম যে আমার ন্যানো টেকনোলজিতে ক্ষুদ্র থেকে বৃহৎ মানে ছোট থেকে বড় এবং বৃহৎ থেকে ক্ষুদ্র অর্থাৎ বড় থেকে ছোট, এই দুই পদ্ধতিতেই ন্যানো টেকনোলজি প্রযুক্তি কাজ করে। এই লাইনটা দ্বারাই তোমাকে বুঝতে হবে যে ক্ষুদ্র থেকে বৃহৎ অর্থাৎ ডাউন টু টপ, বৃহৎ থেকে ক্ষুদ্র, টপ টু ডাউন, এই হচ্ছে সিস্টেমটা। এখানে বাংলা লিখছে আর আমরা একটু আগে পড়লাম ইংরেজি, এই হচ্ছে মূল পার্থক্য, আর সব সেম। কথা কি বুঝতে পারছো? এভাবে গেস করতে হয় অনুধাবনগুলো, বুঝতেছো? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে টপ টু ডাউন এটা ইংরেজি, বাংলায় বললে বুঝাবে বড় থেকে ছোট পদ্ধতি। তো দেখো, টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি। যদি তুমি এই কথাটা না লিখে ব্যাখ্যা করো, তুমি 1 নাম্বার পাইবা না। আমাদের সৃজনশীলের নিয়মে হচ্ছে এটা, অনুধাবনে জ্ঞানমূলকটা এক কথায় লিখতে হয়। তো আমরা বুঝতে পারলাম টপ টু ডাউন পদ্ধতিটা হচ্ছে ন্যানো টেকনোলজি পদ্ধতি। তো লিখে দিব টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তির নাম ন্যানো টেকনোলজি। এবার ব্যাখ্যা করি। আমরা জানি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটারের আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। এরপরে বাকিগুলো আমরা যা পড়ছিলাম বেসিক আলোচনায় ঠিক সেমভাবে লিখে দিলে হয়ে যাবে। দেখো, তো এবার বলতেছে আমাদের ন্যানো টেকনোলজি প্রযুক্তি এটা হইলো, একটু ওয়েট আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, ন্যানো টেকনোলজি। তো এইখানে কি হয়, ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র, এই দুই পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। আর এই প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণুপরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায়। এগুলো আমরা অনেক পড়ছি। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রেও এই টেকনোলজি ব্যবহার করা হয়। দেখছো, হুবহু ব্যাখ্যা সেম। আমরা কিন্তু আগের ক্লাসগুলোতেও ন্যানো টেকনোলজির যে ব্যাখ্যা পড়ছিলাম, গঠন পড়ছিলাম, যা যা পড়ছিলাম, এখানেও সেম সেম তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। দেখো তো সম্পূর্ণটা বুঝতে পারলা কিনা ব্যাখ্যাটা? প্রথমটা জাস্ট বুঝতে পারলে বাকি টাইম নিয়ে সেম লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তো আমাদের মোটামুটি 24 সালের এই প্রশ্নগুলো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। আমরা দেখি এখানে কি কি বলছে। প্রথম প্রশ্ন, ন্যানো টেকনোলজি কি? এটা কিন্তু আমরা আগেও পড়ছি, এখন আমরা পড়তেছি না, এটা আমার প্রয়োজন নাই। এবার আমরা খননে আলোচনা করি। বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়, এই প্রশ্ন কি এরকম প্রশ্ন সলভ করছিলাম, মনে আছে তোমাদের? চিন্তা করো তো। হ্যাঁ স্যার, করছিলেন। বলো তো কি হইতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা, হ্যাঁ এক্সিলেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমরা এইটা মনে হয় আগে আলোচনা করেছিলাম, তারপর একটু সংক্ষেপ আলোচনা করি
যেহেতু আমি পড়াইছিলাম একটু। ড্রাইভারবিহীন গাড়ি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সফল প্রয়োগ। এই ধরনের গাড়ির সামনের ড্রাইভার আসনটি খালি থাকে, গাড়ির স্টিয়ারিং হুইল একা একা ঘুরতে থাকে। গাড়ির সামনের ক্যামেরা, লেজার রশ্মি, লিডার সিস্টেম, রাডার থেকে পাওয়া ডেটা ব্যবহার করে গাড়িটি চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে উন্নত দেশগুলোতে এ ধরনের গাড়ি চলাচল শুরু হয়েছে, যার মাধ্যমে সহজে যাতায়াত করা সম্ভব। তার মানে বিদেশে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের উত্তরটা। আরেকটা কথা মনে রাখবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু রোবটও কাজ করে। রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যেই কাজ করে বা আওতার মধ্যে পড়ে। তো এই হচ্ছে ব্যাখ্যা। বুঝতে পারছো এতটুকু? কার কোনো প্রশ্ন আছে এখানে? রেসপন্স করো। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন, এটা আমাদের ঢাকা বোর্ড 23 সালের আরেকটা সৃজনশীল আসছিল। আমরা দেখি এখানে কি বলছে। এখানে নতুন একটা বিষয় আমরা দেখতে পাবো, যদিও এটা আমরা জানি অনেকেই। সেটা হচ্ছে সিএডি কি। সিএডি কি কেউ বলতে পারবা? এটা হয়তো একটা পূর্ণরূপ আছে, আমাদের মনে রাখতে হবে। দেখি মনে আছে কিনা কারো। কম্পিউটার এডেড ডিজাইন। এক্সিলেন্ট। সিএডি এর পূর্ণরূপটা হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন। ভেরি গুড। আমরা যদি এইটা লিখে দিই তাহলে মোটামুটি 1 নম্বর পেয়ে যাচ্ছি। তো দেখো এখানে বলতেছে যে সিএডি কি। আসলে এখানে সিএডি কি আমাদের যদিও পূর্ণরূপ চাই নাই, যদি কেউ সংজ্ঞা লিখতে নাও পারো, যদি পূর্ণরূপটা লিখে দাও যে সিএডির অপূর্ণরূপ যে কম্পিউটার এডিট ডিজাইন, কম্পিউটার এডিট ডিজাইনকে সিএডি বলে, এতটুকু লিখে দিলেও মোটামুটি নাম্বারটা পাওয়া যাবে আমার মতে। তবে পুরোটা লেখাটাই যুক্তিযুক্ত। রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য কারণ এখানে তো পূর্ণরূপ চায় না, যার কারণে অনেক টিচাররা নাম্বার দিতে চায় না। হ্যাঁ, এটা আমি তো বলি না নাম্বার দিই, আমি বলছি যে এটা আমার মনে হয় দিতে পারে, আমি তো বলি নাই দিবে, দিতে পারে মনে হয়। যদিও এখানে পূর্ণরূপ চায় নাই। সিএডি কি কিছু কিছু আমাদের সংজ্ঞামূলক প্রশ্নের মধ্যে পূর্ণরূপ লিখে দিলে নাম্বারটা পাওয়া যায়, কিছু কিছু, সব ক্ষেত্রে না। তবে এটা স্যার বা ম্যাডামদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, চাইলে তোমাকে দিতেও পারে আবার নাও দিতে পারে। আমি বলি না যে নাম্বার পাবা, সিএডির পূর্ণরূপ লিখে দিলে যে নাম্বার পেয়ে যাবে 1 নাম্বার, এটা বলি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পূর্ণরূপ লিখে দিলেই সংজ্ঞা না লিখলেও সমস্যা নাই, নাম্বার পাওয়া যায়। তবে এটা শর্ত সাপেক্ষ। কথা কি বুঝতে পারছো? ওকে, তো সবাই খেয়াল রাখবা, রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার ব্যবহারিক প্রোগ্রাম হচ্ছে সিএডি বা কম্পিউটার এডিট ডিজাইন। মুশফিক জয়েন করছো, থ্যাংক ইউ। এবার খ নাম্বার। ওয়ালাইকুম সালাম। আচরণিক ডেটা ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা, এটা আমরা একটু নতুন দেখতেছি। আচরণিক ডেটা বলতে কি বোঝায়, এটা আমাদের সহজে হয়তো বা বুঝতে সমস্যা হবে। তারপর আমরা দেখি। বায়োমেট্রিক্স ডেটা যা বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যবহার করা হয়। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমরা যারা মূল বইয়ে নিয়ে একটু গবেষণা করি বা মূল বইয়ের চর্চা আছে, মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, আচরণিক ডেটা এটা হচ্ছে বায়োমেট্রিক্সের একটা প্রযুক্তি। তো আমরা মূল বইটা যদি ভালো করে পড়ি, মোটামুটি এই বিষয়গুলো আমরা জানবো। তারপর আমরা দেখি এখানে কিভাবে আমাদের লিখছে। দেখো, মানুষের আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকেই আচরণিক ডেটা বা আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। আমরা যারা মেন বই পড়ছি, বায়োমেট্রিক্স পড়ছি, তারা কিন্তু মোটামুটি এই সংজ্ঞাটা জানবো বা বুঝতে পারবো। কথা কি বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? মানুষের আচরণ নিয়ে, মানুষের আচরণের বৈশিষ্ট্য নিয়ে যে কাজ করা হয়, যে প্রযুক্তি, এটা হচ্ছে কি আমাদের আচরণিক ডেটা বা আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি। তো আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি এক প্রকার বায়োমেট্রিক্সের মধ্যেই পড়ে। তো একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বৈশিষ্ট্য কখনো একরকম হবে না। আমরা জানি একজনের আচার ব্যবহার আরেকজন আচার ব্যবহার কি হয়, অনেক পার্থক্য হয়, একরকম হয় না। ফলে এই বৈশিষ্ট্য দ্বারা পরস্পরকে আলাদাভাবে শনাক্ত করা যায়। অর্থাৎ একজনের মানুষের আচার ব্যবহার অন্যজনের মানুষের আচার ব্যবহারের মধ্যে পার্থক্য করে বোঝা যায় এই মানুষটা কি ভালো নাকি এই মানুষটা খারাপ, এই মানুষটার মধ্যে প্রকৃতি কীরকম। মানে মানুষের আচার আচরণের উপর ডিপেন্ড করে মানুষকে জাজ করা যায় বা মানুষকে চেনা যায়। তো আমরা যদি চিন্তা করি আচরণিক ডেটার সম্পর্কে, তাহলে আমরা মোটামুটি 3 রকম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারি। তো 1 নম্বর হচ্ছে কণ্ঠস্বর যাচাইকরণ। আমরা জানবো যে অনেক মানুষের কণ্ঠস্বর চিকন থাকে, কোনো কোনো মানুষের কণ্ঠস্বর মোটা থাকে। তো যে কণ্ঠস্বর চিকন মোটা, এটা দ্বারা মানুষকে জাজ করা যায় যে কোন মানুষটার কণ্ঠস্বর চিকন, কোনটা কণ্ঠস্বর মোটা, এগুলো দ্বারা মানুষকে আলাদা করা যায়। এজন্য বলতেছে আমার আচরণিক ডেটার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কণ্ঠস্বর যাচাইকরণের মাধ্যমে মানুষকে পার্থক্য করা বা আলাদা করা। কথা কি বুঝতে পারছো এতটুকু?
জি স্যার। আচ্ছা, এরপরে 2 নাম্বার হাতে করা স্বাক্ষর যাচাইকরণ। আমরা দেখব এক একজনের হাতের সাইন এক এক রকম, তো এক একজনের সাইন দেখেই বোঝা যায় যে এই সাইনটা কোন মানুষের। এটা কিন্তু আমরা জানি, স্কুলে যারা আমরা ছুটি নেই শিক্ষকদের, এক একজনের সাইন এক এক রকম হয়, তো সাইন দিয়ে স্যারদের সাইন ম্যাডামদের সাইন নিয়ে ছুটি নিই আর কি। 3 নাম্বার কিবোর্ডে টাইপিং গতি যাচাইকরণ। আমরা জানি আমরা যারা কম্পিউটার কিবোর্ডে করি, টাইপিং করি, আমাদের দেখা যায় এক একজনের টাইপিং স্পিড এক এক রকম। কেউ 1 মিনিটে অনেকগুলো অক্ষর লিখতে পারে, সাপোজ কেউ 1 মিনিটে 30টা অক্ষর লিখতে পারে, আবার কেউ 1 মিনিটে 60টা অক্ষর লিখতে পারে। এটা হচ্ছে এক একজনের ক্রিয়েটিভিটি। তো এইভাবে মানুষকে যাচাই করা যায়, অর্থাৎ কিবোর্ডে টাইপিংয়ের গতির মাধ্যমেও আমাদের মানুষের মধ্যে পার্থক্য করা যায়। আলহামদুলিল্লাহ, মোটামুটি এতটুকুই ছিল এই আমাদের স্পেশাল 3 নাম্বার লেকচারের শেষ অংশ। এটা আমাকে জানাও মোটামুটি সবাই বুঝতে পারলা কিনা সম্পূর্ণটা। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু পর এমসিকিউ সলভিং করব, একটু ওয়েট করো, ক্লাসটা এই মুহূর্তে আমরা রেকর্ড সেভ করতেছি।